এরপর এলো 2021 সাল, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, একটা শাসক বিরোধী হাওয়া, গনগনে সেই হাওয়া চলছে। ঠিক সেই সময় খেলাটা ঘুরিয়ে দিলেন পিকে। কিন্তু তাহলে কি এবার রাজনীতি থেকে নির্বাসনে যাবেন প্রশান্ত কিশোর? আসলে তিনি যেটা ভেবেছিলেন সেটা তো হলো না। প্রশান্ত কিশোরকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। বিহার 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 বিহারের রাজনীতি নিয়ে এখন জোর জল্পনা, জোর চর্চা। ফলাফল কি হয়েছে আপনারা সকলে জেনে গেছেন। নীতিশ কুমার আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি অভাবনীয় সাফল্য পেয়েছে। কিন্তু এই মুহূর্তে বিহারের রাজনীতিতে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সবচেয়ে বেশি যিনি চর্চায় রয়েছেন, যিনি কিনা রাজনৈতিক দল তৈরি করে বলেছিলেন বিহারের রাজনীতিতে বা এবারের নির্বাচনে 25টা আসন তার দল পাবেই পাবে, যদি 25টা আসন না পায় তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অতীতে বহু রাজনৈতিক দলকে তিনি তুলে নিয়ে এসেছেন তার মতো করে, বহু রাজনৈতিক দলের অস্তিত্ব বাঁচিয়েছেন তিনি, ভোট কৌশলী হিসেবে কাজ করে বহু রাজনৈতিক দলকে বাঁচিয়েছেন তিনি। তিনি আর কেউ নন, আপনারা সকলে মিলে এতক্ষণে জেনে গেছেন আমি কার কথা বলছি, প্রশান্ত কিশোর পিকে। হ্যাঁ, এই প্রশান্ত কিশোর বিহারের রাজনীতিতে এবার নিজের রাজনৈতিক দল তৈরি করে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাবি করেছিলেন 25টা আসন তার দল পাবেই, না পেলে তিনি রাজনীতিটাই ছেড়ে দেবেন। কিন্তু একেবারে উল্টোটা হলো, তিনি যা বললেন তার একেবারে উল্টোটা হলো। তাহলে তিনি কি করবেন? রাজনীতি ছেড়ে দেবেন? আবার কি ভোট কৌশলী হয়ে যাবেন প্রশান্ত কিশোর? তিনিই ঠিক করবেন আর আমজনতা বুঝে নেবেন। সালটা ছিল 1990। ঠিক সেই সময়ই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসে ভারতের দরিদ্রতা এবং বিভিন্ন পিছিয়ে পড়া রাজ্যগুলোর কি অবস্থা রয়েছে তা নিয়ে স্টাডি শুরু করেন এবং এই স্টাডি করতে করতেই রিসার্চ তৈরি করেন। রিসার্চ পেপার নিয়ে তিনি পৌঁছে যান তৎকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে। যদিও রাহুল গান্ধী তার রিসার্চ পেপারকে গুরুত্বই দেয়নি, অর্থাৎ প্রশান্ত কিশোরকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু প্রশান্ত কিশোর থেমে থাকেননি। রাজনীতিতে নিজেকে একজন বড় ভোট কৌশলী হিসেবে বা স্ট্র্যাটেজিস্ট হিসেবে প্রমাণ করার জন্য আরও ইন্টেন্সিভ রিসার্চ করলেন পিছিয়ে পড়া রাজ্য, ভারতের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আর তার একটি ইন্টেন্সিভ রিসার্চ পেপার পাঠিয়ে দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অ্যাকসেপ্ট করেছিলেন কে? নরেন্দ্র মোদী। এবং গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশান্ত কিশোরকে বাড়তি গুরুত্ব দিলেন যখন প্রশান্ত কিশোরের উপর ভর করে, তার হাইটেক প্রচারের উপর ভর করে অভাবনীয় সাফল্য গুজরাটে পেলেন নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে অভাবনীয় সাফল্য। এরপর নরেন্দ্র মোদীর একান্ত আস্থাভাজন হয়ে উঠলেন প্রশান্ত কিশোর। এরপর বড় আঙ্গিকে খেলা, আবারও মোদীকে ক্ষমতায় আসার পেছনে সমস্ত রকম কারিগরি বা স্ট্র্যাটেজি দিয়ে হেল্প করতে শুরু করলেন প্রশান্ত কিশোর। বিভিন্ন ধরনের হাইটেক প্রচার, বিভিন্ন অ্যাপ, কিভাবে মানুষের কাছে প্রচার নিয়ে যাবে নরেন্দ্র মোদী, এই সব কিছু স্ট্র্যাটেজিস্ট হিসাবে ঠিক করে দিতেন প্রশান্ত কিশোর। একটা সময় এমন দাঁড়ালো প্রশান্ত কিশোরের কথা ছাড়াই শুনতেন না নরেন্দ্র মোদী, যার ফলস্বরূপ তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী। এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল। প্রশান্ত কিশোরকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা ভাবছিলেন নরেন্দ্র মোদী। সেই সময় এন্ট্রি নিলেন অমিত শাহ এবং তারপর থেকেই অমিত শাহের সঙ্গে ঠান্ডা লড়াই প্রশান্ত কিশোরের এবং এরপর বিজেপির সঙ্গ ত্যাগ করলেন প্রশান্ত কিশোর। এরপর প্রশান্ত কিশোর বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বর্তমানে যার জয় জয়কার, যিনি রাজনীতিতে আজকে আবার নিজেকে প্রমাণ করলেন যে উন্নয়ন এক্সপ্রেস, সেই নীতিশ কুমারেরও পরামর্শদাতা হিসাবে নীতিশ কুমারের খারাপ সময়ে তার ভোট কৌশল হিসেবে কাজ করলেন প্রশান্ত কিশোর। সাফল্য পেলেন নীতিশ কুমার। নীতিশ কুমার কিন্তু সাফল্য পাওয়ার পর প্রশান্ত কিশোরকে ভুলে যাননি। তার মূল পরামর্শদাতা হিসাবে বা চিফ অ্যাডভাইজার হিসাবে নীতিশ কুমার নিয়োগ করলেন প্রশান্ত কিশোরকে। সবটাই ঠিকঠাক চলছিল, কিন্তু আবার প্রশান্ত কিশোর বিচ্ছিন্ন করে নিলেন নিজেকে। এরপর এলো 2021 সাল, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, একটা শাসক বিরোধী হাওয়া, গনগনে সেই হাওয়া চলছে। ঠিক সেই সময় খেলাটা ঘুরিয়ে দিলেন পিকে। তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচির সূচনা করলেন।
যারা রাজনৈতিক বিশ্লেষক বা যারা পরিসংখ্যানে ভালোবাসেন তারা জানেন প্রশান্ত কিশোর কী ধরনের স্ট্র্যাটেজিস্ট বা ভোট কৌশলী। শুরু হলো দিদিকে বলো, এছাড়াও আরও একাধিক কর্মসূচি তার মস্তিষ্ক প্রসূত। সেই কর্মসূচিতে চলতে লাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতৃত্বরা। এলো অভাবনীয় সাফল্য। একেবারে সাম্রাজ্য বিস্তার করে বসলেন প্রশান্ত কিশোর, যার পোশাকি নাম তার সংস্থার আইপ্যাক, ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটি, যা তৈরি করে তাক লাগিয়ে দিলেন প্রশান্ত কিশোর। সত্যি রাজনীতিতে শুধুমাত্র পরামর্শ দিয়েও কোটি কোটি টাকা ইনকাম করা যায়। আর রাজনৈতিক দলগুলোর পাশে কিভাবে তিনি স্ট্র্যাটেজিস্ট হিসাবে বা ভোট কৌশলী হিসেবে কাজ করতে লাগলেন, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে নাম করে নিলেন গোটা ভারত জুড়ে। কিন্তু আবার প্রশান্ত কিশোর লাইফে ইউটার্ন নিলেন, আর এবার ঠিক করলেন তিনি রাজনৈতিক দল করলেনও, এবং বিহারের রাজনীতিতে সেই দল নিয়ে নানা কাটাছেড়া হলো। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বললেন নীতিশ কুমারের সঙ্গে একসাথে কাজ করলেও নীতিশ কুমারের লুফলস বা তার দুর্বলতা খুব একটা কাজে লাগাতে পারবেন না প্রশান্ত কিশোর। আসলে প্রশান্ত কিশোর রাজনৈতিক দল করে ভারতীয় জনতা পার্টিকে সুবিধে করে দেবে। ফলাফল আপনাদের সামনে, বিচার আপনারা করবেন কে কার সুবিধে করে দিল। কিন্তু তাহলে কি এবার রাজনীতি থেকে নির্বাসনে যাবেন প্রশান্ত কিশোর? আসলে তিনি যেটা ভেবেছিলেন সেটা তো হলো না। তিনি যেভাবে চলতে চেয়েছিলেন হলো না, 25টা আসন পেলেন না। রাজনীতি থেকে তাকে বিহারের মানুষ একেবারে ছুঁড়ে ফেলে দিল। একটা বলার মতো জায়গাও তৈরি করতে পারলেন না তিনি। এবং শুধু তাই নয়, এতটাই তিনি আত্মবিশ্বাসে জায়গা থেকে দূরে সরে গিয়েছিলেন যে তিনি নিজে নির্বাচনে লড়লেন না। একটা সময় শোনা যাচ্ছিল বিহারের রাজনীতিতে তিনি তার নতুন রাজনৈতিক দল থেকে মুখ্যমন্ত্রী হিসাবে লড়বেন প্রশান্ত কিশোর। কিন্তু কোথাও না কোথাও তার মস্তিষ্ক বলে দিয়েছিল সুবিধে তিনি করতে পারবেন না, আর হলো তাই প্রশান্ত কিশোরকে নিয়ে আজকের এই চর্চা এখন খুবই চর্চার বিষয়। তাহলে কি আবার কোনো ভোট কৌশল হিসাবে তাকে দেখা যাবে? আপাতত তার রাজনৈতিক জীবনের ইতি যা বলে দেবে আগামী সময় এবং অবশ্যই বিহারের রাজনৈতিক আবর্ত। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। তবে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার কথা হবে।